নমস্কার বন্ধুরা। আমি আবার এসে গেছি ফুটবলের সমস্ত খবর, খেলার খবর, ট্রান্সফারের খবর সমস্ত কিছু নিয়ে তোমাদের চ্যানেল ফাইনাল 11 এ। লাস্ট কয়েকদিন আসতে পারিনি, তার জন্য দুঃখিত, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আজকে একটু সুস্থ হতেই আবার সমস্ত আপডেট নিয়ে চলে এসেছি। এই বিগত ৩-৪ দিনে ট্রান্সফার জগতে অনেক কিছু ঘটে গেছে। বড়, বড় ক্লাবগুলোর অনেক আউটগোয়িং অ্যাজ ওয়েল অ্যাজ ইনকামিং সবই হয়ে গেছে। তো আমি সমস্ত আপডেট নিয়ে আজ চলে এসেছি। এক, এক করে শুরু করা যাক। প্রথমেই আসি বার্সেলোনার খবরে। তো বার্সেলোনায় আমরা অবশ্যই জানি অনেকদিন ধরেই যে স্পেকুলেশন চলছিল রড্রি সাইন করে ফেলেছে। রড্রি মেডিকেলও কমপ্লিট হয়ে গেছে। এখনো ট্রেনিংয়ে কিন্তু যোগদান করেনি। প্রেস কনফারেন্স অফিসিয়ালি হয়েছে কিন্তু এখনো ট্রেনিংয়ে যোগদান করেনি। তাই এ সপ্তাহে যে লা লিগার ম্যাচ, সেই লা লিগার ম্যাচে খেলতে দেখা যাবে না। খেলার পসিবল নয়, কারণ রড্রি অলরেডি ব্যাক ইনজুরি থেকে রিকভারি ফেজে আছে, তার অপারেশন হয়েছে। রড্রিকে আমরা দেখতে পাবো বার্সা জার্সিতে মোটামুটি অক্টোবরের ফার্স্ট উইকে। তো এই আপাতত ১ মাস, আরো ১ থেকে ১.৫ মাস আমরা দেখতে পাচ্ছি না। ফুল ফেজ খেলতে দেখবো অক্টোবর 15th এর পর। যাই হোক, এবার তার সাথে, সাথে আরেকজন অভিজ্ঞ প্লেয়ার জয়েন করেছে ব্যাক লাইনে, যেটা হলো জোয়াও ক্যানসেলো। জোয়াও ক্যানসেলো লাস্ট সিজন লোনে ভালোই খেলেছে। এবারে আবার পার্মানেন্ট সাইন করা হয়েছে জোয়াও ক্যানসেলোকে। একজন অভিজ্ঞ ডিফেন্ডার, বার্সেলোনার ডিফেন্সকে যথেষ্ট মজবুত করবে, সেই হিসেবে খুব ভালো সাইনিং। জোয়াও ক্যানসেলোর সাইনিংও গত পরশু হয়েছে কনফার্মড, এবং মেডিকেলও কমপ্লিট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আজকে যে নতুন সাইনিংটা হয়েছে সেটা হলো গোলকিপার সাইনিং। গোলকিপার সাইনিং এই সিজনের জন্য নয়, বার্সেলোনা ভাবছে নেক্সট সিজনের জন্য। কারণ এই সিজনে আমরা জানি অলরেডি জোয়ান গার্সিয়া রয়েছে, ব্যাকআপ হিসেবে সেজনি রয়েছে, কিন্তু সেজনির কন্ট্রাক্ট এই বছরেই শেষ হয়ে যাচ্ছে। তো নেক্সট ইয়ারে ব্যাকআপ গোলকিপার হিসেবে ক্রোয়েশিয়ার গোলকিপারকে সাইন করেছে ডমিনিক লিভাকোভিচ। ডমিনিক লিভাকোভিচ বর্তমানে খেলে হচ্ছে তুর্কির লিগে ফেনেরবাচেতে। ফেনেরবাচে যথেষ্ট ভালো টিম। তো ফেনেরবাচে থেকে 4 মিলিয়ন ইউরো পে করে ডমিনিক লিভাকোভিচকে কিনে নেওয়া হয়েছে, কিন্তু এবারে বার্সেলোনায় আসছে না, তাকে লোনে অন্য কোথাও পাঠানো হবে। এখনো ঠিক হয়নি কোন ক্লাবে, হয়তো ফেনেরবাচেতেই থেকে যেতে পারে, জানা নেই। তবে এখনো জানা যায়নি কোন ক্লাবের হয়ে লিভাকোভিচ এই সিজন খেলতে চলেছে। এটুকু কনফার্ম, বার্সেলোনায় কিন্তু এই সিজনে লিভাকোভিচ আসছে না। নেক্সট সিজন থেকে দেখা যাবে, যখন নেক্সট সিজনে সেজনি থাকছে না। এই হলো মোটামুটি বার্সার ৩টি ট্রান্সফার আপডেট। এইবার যেটা মেন আমি বলছিলাম, বার্সার স্ট্রাইকার কি হবে? অনেকেই বলছিল হয়তো লওতারো মার্তিনেজ আসতে পারে ইন্টার মিলান থেকে, কিন্তু ইন্টার মিলানের কোচ চিভু আজকে জানিয়ে দিয়েছে যে লওতারো মার্তিনেজ ইন্টার মিলানেই থাকছে। সেই ইন্টার মিলানের ক্যাপ্টেনকে তারা মরশুম শুরুর জাস্ট শুরুতেই, এখন এই সপ্তাহ থেকে মরশুম শুরু হচ্ছে, তারা আর ছাড়ছে না। অ্যা সেই হিসেবে দেখতে গেলে বার্সায় এখন স্ট্রাইকার আসাও মুশকিল। আরেকটা অলরেডি আমি পরে নিউজে আসবো, দিয়েগো আলভারেজ আর্সেনালের সাথে লিঙ্কড আছে। আ তবে বার্সা নতুন স্ট্রাইকার পেয়েছে, যেটা আমি টাইটেলে বলেছি নতুন স্ট্রাইকার বার্সায় এসছে। সেটা কে? সেটা হচ্ছে হামজা। না, হামজা আলী মাজারি নয়, ধুরন্ধরের হামজাও নয়। যাই হোক, নতুন হামজা বার্সেলোনা পেয়েছে। বার্সা এবারে সাইন করেছে আল আহলি, সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি। আমরা জানি আল আহলির একজন ইয়ং ট্যালেন্ট, ইজিপসিয়ান প্লেয়ার, ইজিপ্ট বা মিশরের হয়ে খেলে। এবারে বিশ্বকাপের টিমেও ছিল। সেই ইজিপসিয়ান প্লেয়ারকে সাইন করেছে বার্সেলোনা, হামজা আবদেল করিম। ইয়ং প্লেয়ার, ১৯-২০ বছর বয়সী। কিন্তু এবারে বার্সেলোনার প্রাক মরশুমের ম্যাচগুলোয় কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ৪টি ম্যাচে করে ফেলেছে ৫ গোল। এবং বার্সার যেটা একটা দুর্বলতা, বার্সায় হেড দেওয়ার লোকের বড়ই অভাব। সেই দিক থেকে দেখতে গেলে হামজা আবদেল করিম একটা খুব ভালো সংযোজন। কারণ হামজার হাইট প্রায় 6 ফুট 1 ইঞ্চ অ্যারাউন্ড। তো 6 ফুট 1 ইঞ্চের একজন, কি বলবো, দানবীয় স্ট্রাইকার, বা তার ফিজিক যেহেতু কম বয়স, এখনো ফিজিক সেইভাবে ডেভেলপ করেনি, কিন্তু হাইট হওয়ার জন্য হেড দেওয়ার খুব সুবিধা হবে। স্টার্টিং থেকে আমরা না দেখতে পেলেও অবশ্যই 60 to 70 মিনিটসের পর আমরা দেখতে পারি হয়তো হামজাকে পরিবর্ত হিসেবে মাঠে নামানো হচ্ছে, এবং কিছু ম্যাচ আমরা স্টার্টিংয়েও দেখতে পাবো। তো বার্সেলোনার স্ট্রাইকার আমার মনে হয় না এবারে নতুন কোনো স্ট্রাইকারের দিকে যাবে। তবে হামজা আবদেল করিম অবশ্যই এবারের বার্সেলোনার সিনিয়র টিমে চান্স পেতে চলেছে। এক্সপেকটেশন ছিল হয়তো কোনো স্ট্রাইকারকে কিনবে, কিন্তু যেহেতু কাউকে এখন মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, হামজার ওপরই ভরসা রাখবে। আর
প্রাক মরশুমের ম্যাচগুলোয় যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে হামজা। সেই দিক থেকে দেখতে গেলে সিনিয়র টিমে একটা সুযোগ তো অবশ্যই ডিজার্ভ করে। তো মোটামুটি বার্সেলোনায় এটুকুই খবর। আমরা অবশ্যই চোখ রাখবো হামজার খেলার দিকে। মরশুমের ১ম ম্যাচে কি করে সেটাও অবশ্যই দেখবো। আশা করছি চান্স পাবে। কারণ এখন কোনো কোটেড স্ট্রাইকার কিন্তু নেই বার্সেলোনার টিমে। এইবার আসা যাক রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদের ট্রান্সফার মার্কেট মোটামুটি ক্লোজ ধরে নেওয়া যায়, কারণ তাদের ২৫ ম্যানের স্কোয়াড পূর্ণ। কিন্তু আজকে একটা লিঙ্ক দেখা যাচ্ছে ভিক্টর ফ্রোহোল্ট, পোর্তোর মিডফিল্ডার, ইয়ং মিডফিল্ডার, অ্যারাউন্ড ২২-২৩ বছর বয়স। সেই ভিক্টর ফ্রোহোল্টকে হয়তো সাইন করা হতে পারে। তার যদিও রিলিজ ক্লজ অ্যারাউন্ড 80-85 মিলিয়ন ইউরো, কিন্তু ওটাকে কমিয়ে আনা যেতে পারে। কনফার্ম নিউজ না, বিভিন্ন রকম রিউমার শোনা যাচ্ছে। এখনো বড় যারা ট্রান্সফার মার্কেটের নিউজ আর্টিকেল দেন তারা কেউই প্রেডিকশন দেয়নি। কিন্তু এরকম একটা উড়ো খবর শোনা যাচ্ছে, হয়তো ভিক্টর ফ্রোহোল্ট আসলেও আসতে পারে। দেখা যাক কি হয়। যেহেতু একটা ট্রান্সফার রিউমার আছে তাই বললাম, মিডফিল্ডার ভিক্টর ফ্রোহোল্ট এলেও আসতে পারে। দেখা যাক কি হয়। এবার যাই আতলেটিকো মাদ্রিদের দিকে। আতলেটিকো মাদ্রিদ দিয়েগো আলভারেজ নিয়ে টানাপোড়েন চলছিল। তারা বলেই দিয়েছে বার্সেলোনাকে বেচবে না। আর্সেনাল কিন্তু আজকে রিপোর্টেড যে আর্সেনাল আতলেটিকো মাদ্রিদের সাথে কন্ট্রাক্ট করেছে দাম জানার জন্য। এখনো পর্যন্ত অফিসিয়াল বিড হয়নি, কিন্তু দাম জানার জন্য কন্ট্যাক্ট করেছে। হয়তো এই নেগোসিয়েশন চলতে পারে সামনের ১ উইক, দেখা যাক। আর ট্রান্সফার টাইমও বেশি বাকি নেই, আর ১ সপ্তাহ ৮-১০ দিন হয়তো আছে। সেই হিসেবে দেখতে গেলে সামনের উইকটা খুব বিজি উইক হতে চলেছে দিয়েগো আলভারেজের ট্রান্সফারের ক্ষেত্রে। আর আতলেটিকো মাদ্রিদ, হ্যাঁ, স্ট্রাইকারে ঝাঁপিয়েছে আতলেটিকো মাদ্রিদ। যদি দিয়েগো আলভারেজ চলে যায়, সেই দিক থেকে দেখতে গেলে নতুন স্ট্রাইকার তো চাই। নিকোলাস জ্যাকসন, চেলসির স্ট্রাইকার, চেলসির সেরকমভাবে প্ল্যানের মধ্যে নেই নিকোলাস জ্যাকসন। তো নিকোলাস জ্যাকসনকে লোনে নেওয়ার জন্য চেলসিকে প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু চেলসি ঠিক লোনে দিতে আগ্রহী না। চেলসি চাইছে পার্মানেন্টলি বিক্রি করতে। অ্যাস্টন ভিলার স্ট্রাইকার অলি ওয়াটকিন্স হয়তো সৌদি প্রো লিগে চলে যেতে পারে। অ্যাস্টন ভিলাও চাইছে নিকোলাস জ্যাকসনকে নিতে চেলসি থেকে। সেই হিসেবে নিকোলাস জ্যাকসন তো চেলসিতে অবশ্যই থাকছে না, আইদার অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা অ্যাস্টন ভিলায় যেতে পারে। আইদার যে বেশি টাকা পে করবে অথবা পার্মানেন্টলি নেবে, কারণ চেলসি চাইছে পার্মানেন্ট ডিল। তো আতলেটিকো মাদ্রিদের খবর এটুকুই। নেক্সট এবার যাওয়া যাক প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগে খুবই বিজি দিন গেছে লাস্ট কদিন, বিশেষ করে ম্যানচেস্টার সিটির দিক থেকে। তাই প্রথমে ম্যানচেস্টার সিটির খবরেই আসি। ম্যানচেস্টার সিটি আজকে বিক্রি করছে তাদের উইঙ্গার স্যাভিনোকে। স্যাভিনো মেনলি রাইট উইংয়ে খেলে, মাঝে মাঝে লেফট উইংয়েও দেখা যায়। সেই রাইট উইঙ্গার স্যাভিনো, যার ম্যানচেস্টার সিটিতে পারফরমেন্স খুবই বাজে। লাস্ট ৩টে সিজন খেলেছে, কিন্তু গোল মেরে কেটে হয়তো ১২টা না ১৫টা, ৩টে সিজন মিলিয়ে গোল করেছে। অ্যাসিস্ট অ্যারাউন্ড ২০-২২। তো পারফরমেন্স খুবই খারাপ। তাকে নেওয়া হয়েছিল জিরোনা থেকে। জিরোনায় একটা সিজন খুব ভালো পারফর্ম করার পর সিটিতে ডাকা হয়েছিল, কিন্তু সিটিতে গুয়ার্দিওলার আন্ডারে সেরকম পারফর্ম করতে পারেনি। তারপরেও অ্যারাউন্ড 85 মিলিয়ন ইউরোতে তাকে বিক্রি করা হয়েছে টটেনহাম হটস্পারে। এটা খুবই ভাবার বিষয় যে এরকম একটা ফ্লপ প্লেয়ার কি করে এত বেশি দামে বিকলো। যাই হোক, টটেনহাম হটস্পারের কোচ রবার্তো ডি জার্ভি চাইছিল স্যাভিনোকে নিতে। একজন উইঙ্গার, আইদার ফার্স্ট অপশন ছিল স্যাভিনো আর সেকেন্ড অপশন ছিল পেড্রো নেতো। তো স্যাভিনোকে তারা সাইন করে নিয়েছে। আজকে মেডিকেল হওয়ার কথা আছে, মোটামুটি কনফার্ম ডিল হেয়ার উইগো আমরা পেয়ে গেছি। তো স্যাভিনো এবার খেলবে নেক্সট সিজন, বা সরি এই সিজনে খেলতে দেখা যাবে টটেনহাম হটস্পার হয়ে। এখানেই কিন্তু থামছে না। টটেনহাম হটস্পার ম্যানচেস্টার সিটি থেকে আরেকজনকে চাইছে, সেটা হলো ওমার মারমাস, তাদের স্ট্রাইকার। স্ট্রাইকার বলবো না, ব্যাকআপ স্ট্রাইকার, কারণ ম্যানচেস্টার সিটির মেন স্ট্রাইকার তো এর্লিং হালান্ড। তো হালান্ডের অনুপস্থিতিতে উমর মারমাসকে মাঝে মাঝে দেখা যায়, অথবা ৭০-৮০ মিনিটের পর উমর মারমাসকে নামতে দেখা যায়। সেরকম কিছু আশাব্যঞ্জক পারফরমেন্স উমর মারমাসের থেকেও দেখা যায়নি। সেই জন্যে ম্যানচেস্টার সিটি রাখতেও চাইছে না। দাম ভালো পাচ্ছে, কারণ অ্যারাউন্ড 50-60 মিলিয়ন ইউরোয় কথা চলছে বিক্রি করার। তো স্পার্স এই ডিলটাও কনফার্ম। হয়তো ঘোষণা আজকে হবে না, ঘোষণা কিন্তু এই উইকের মধ্যে অবশ্যই আসতে চলেছে। ওমর মারমাস ফ্রম ম্যানচেস্টার সিটি টু টটেনহাম হটস্পার যেতে চলেছে অ্যারাউন্ড 50-60 মিলিয়ন ইউরো। এটাও কনফার্ম, এখনো ঘোষণা হয়নি, কিন্তু এই ডিলটা হয়ে যাবে। আর এই স্পার্স টু ম্যানচেস্টার সিটি, এই দুটো নিউজ। আর একটা শর্ট নিউজ দিয়ে রাখি, টটেনহাম হটস্পার কিন্তু আরেকটা অ্যাটাকার চাইছে, যেটা হচ্ছে লিভারপুলের কোডি গাকপো। কোডি গাকপোকেও অ্যাজ এ উইঙ্গার বা শ্যাডো স্ট্রাইকার তারা নিতে চাইছে। এখনো ডিল কনফার্ম না, কারণ লিভারপুল আগে কোডি গাকপোর যদি রিপ্লেসমেন্ট পায়
তবেই কোডি গাকপোকে ছাড়বে, কারণ লিভারপুলের এবারে ট্রান্সফার সিজন খুব খারাপ যাচ্ছে, এখনো পর্যন্ত সেই হিসেবে কোনো ভালো প্লেয়ার, কোনো অ্যাটাকার বা উইঙ্গার সাইনই করতে পারেনি। মোহাম্মদ সালাহ চলে গেছে, তার রিপ্লেসমেন্ট এখনো সাইন হয়নি। বারকোলার সাথে অনেক দিন ধরে নেগোসিয়েশন চলছে, তাই কোনো না কোনো যদি উইঙ্গার আনতে পারে তবেই তারা কোডি গাকপোকে ছাড়বে। কিন্তু টটেনহাম হটস্পারের প্ল্যান এটাই, মোটামুটি তাদের ট্রান্সফার উইন্ডো সর্টেড হয়ে গেছে। স্যান্ড্রো তোনালি, ম্যাথিয়াস ফার্নান্ডেজ মিডফিল্ডে নিয়ে নিয়েছে, ডাবল পিভট খেলাবে। উইঙ্গার হিসাবে নিয়ে নিয়েছে স্যাভিনোকে, স্ট্রাইকার হিসাবে ওমর মারমাস, যে রিচার্লিসনের সাথে কম্পিট করবে। তো টটেনহাম হটস্পারের এবারে ট্রান্সফার উইন্ডো কিন্তু খুব ভালো গেছে, দেখা যাক এবারে প্রিমিয়ার লিগের সিজনটা কিরকম যায়। আর ম্যানচেস্টার সিটির কথা বলছিলাম, এই দুজন তো চলে গেল, মানে একজন চলে গেছে, একজন কিছুদিনের মধ্যেই চলে যাবে। এরপর আসা যাক আরেকজনের কথা, নিকো গঞ্জালেস। নিকো গঞ্জালেস তাদের মিডফিল্ডার, পেপ সম্ভবত লাস্ট ইয়ার সাইন করেছিল, লাস্ট ইয়ার বা তার আগের ইয়ার হতে পারে। তো নিকো গঞ্জালেসও সেরকম আশাব্যঞ্জক পারফরমেন্স দেখা যায়নি। সেই নিকো গঞ্জালের দিকে একবারে হাত বাড়িয়েছে কিন্তু নিউ ক্যাসেল ইউনাইটেড। আমরা দেখেছি নিউ ক্যাসেলের কিন্তু ব্যাকবোনটা পুরো ভেঙে দেওয়া হয়েছে। নিউ ক্যাসেলের ব্যাকবোন ছিল, এক তো আগের বারে আলেকজান্ডার ইসাক চলে গেছে, এবারে স্যান্ড্রো তোনালি আর ব্রুনো গিমেরেস, যেটা মিডফিল্ডে ডাবল পিভট হিসেবে অপারেট করতো, একদম মাঝমাঠের স্তম্ভ, সেই ব্রুনো গিমেরাস চলে গেছে আর্সেনালে, স্যান্ড্রো তোনালি চলে গেছে টটেনহাম হটস্পারে। তাই মিডফিল্ডে রিইনফোর্সমেন্ট দরকার। নিকো গঞ্জালেস প্রিমিয়ার লিগ প্রুভেন বলবো না, মানে এক্সপেরিয়েন্স প্রিমিয়ার লিগের প্লেয়ার, সেই হিসেবে নিউ ক্যাসেল এবারে নিকো গঞ্জালের দিকে ঝাঁপাচ্ছে। এখনো ডিল কনফার্ম হয়নি, তবে নিকো গঞ্জালেস যেহেতু ম্যানচেস্টার সিটির প্ল্যানে সেভাবে দেখা যায় না, সেরকম ভালো পারফরমেন্সও দেখায়নি, তাই মোটামুটি এই উইকের মধ্যে আমি আশা করছি নিকো গঞ্জালেসের ডিলটাও হয়ে যাবে। সেই তো ম্যানচেস্টার সিটির এই তিনটে আউটগোয়িং দেখা গেল। ইনকামিং কে আছে? ইনকামিং আয়ুব বুয়াদি, যেটা বলছিলাম, লিলে এবং মরক্কান প্লেয়ার, ইয়ং প্লেয়ার, 18-19 বছর বয়সী, যাকে নেওয়ার অনেক দিন ধরেই কথা চলছে। ডিল বুয়াদির সাথে মোটামুটি বুয়াদির সাথে কনফার্মেশন হয়ে গেছে, কিন্তু ক্লাবের সাথে এখনো ফাইনালাইজেশন হয়নি ট্রান্সফার ফি নিয়ে। মোটামুটি 80 থেকে 85 মিলিয়ন ইউরোতে কথা চলছে। এই উইকে এটা ঘোষণা হবেই, আয়ুব বুয়াদি ম্যানচেস্টার সিটিতেই খেলবে, এটা কনফার্ম। কিন্তু ঘোষণা হতে দেরি হচ্ছে, কারণ ওই একমাত্র ট্রান্সফার ফি নিয়ে 5-10 মিলিয়ন এদিক ওদিক করে ঠিক হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র আয়ুব বুয়াদিকে নিলেই তো হবে না, রড্রি চলে গেছে, বার্নার্ডো সিলভা চলে গেছে, নিকো গঞ্জালেস হয়তো চলে যাবে, মিডফিল্ডার তো চাই। অপশন কি রয়েছে? অ্যাডাম হোয়াটন, ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম হোয়াটনের জন্য ম্যানচেস্টার সিটি কথা বলছিল, কিন্তু ক্রিস্টাল প্যালেস বলে দিয়েছে অ্যাডাম হোয়াটন ইজ নট ফর সেল, চলে গেল। আর কি অপশন থাকছে? আর দুটো, এনজো ফার্নান্ডেজ আর অ্যালেক্স স্কট। এনজো ফার্নান্ডেজ আমরা জানি ট্রান্সফার লিঙ্কড হয়েই আছে, ফার্নান্ডেজও চেলসি থেকে ছাড়তে চাইছে, পুরনো কোচের সাথে আন্ডারে খেলতে চাইছে, সিটিও চাইছে ওকে নিতে। তবে এক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে, এক তো আর একটা সপ্তাহ বাকি আছে, চেলসি যদি রিপ্লেসমেন্ট না পায় ওকে বিক্রিই করবে কেন? আর তার উপর দাম 120 মিলিয়ন ইউরোর যে ট্রান্সফার ভ্যালু ছিল, সেটা আগের সপ্তাহে এক্সপায়ার করে গেছে, প্রচুর টাকা পে করতে হবে, অ্যারাউন্ড আশা করছি 140-150 মিলিয়ন ইউরো। তাই এত টাকা পেয়ে ম্যানচেস্টার সিটি আদৌ করবে কিনা সেটাও একটা মুশকিল। আর থার্ড যেটা অপশন, অ্যালেক্স স্কটের সাথে ম্যানচেস্টার সিটির এখনো লিঙ্ক শোনা যায়নি, কিন্তু এই তিনটেই অপশন তাদের হাতে আছে, তার মধ্যে অ্যাডাম ওয়াটন বাদ। তো দুটো, এনজো ফার্নান্ডেজ আর অ্যালেক্স স্কট। তো দেখা যাক, যদি এনজো ফার্নান্ডেজ কিন্তু ম্যানচেস্টার সিটিতে যায়, সেক্ষেত্রে চেলসি কিন্তু অ্যালেক্স স্কটের দিকে ঝাঁপাবে। আমরা জানি চেলসি প্রথমে 65 মিলিয়ন ইউরো বিড করেছিল বর্নমাউথকে, কিন্তু বর্নমাউথ সেটা রিজেক্ট করে দেয়। অ্যালেক্স স্কট যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার, কিন্তু দেখা যাক কি হয়, চেলসিও আশা করছি ছাড়তে চাইবে না। তো ম্যানচেস্টার সিটির মাঝমাঠ কিন্তু যথেষ্ট এখন কাঁচা। আমরা দেখলাম কমিউনিটি শিল্ডের ফাইনালে কিন্তু আর্সেনাল মাঝমাঠের কন্ট্রোল ম্যানচেস্টার সিটিকে দেয়নি, যেটা গুয়ার্দিওলার টিমে তো আমরা এক্সপেক্টই করতে পারি না। এটা গুয়ার্দিওলার টিম না, কিন্তু যাই হোক, গুয়ার্দিওলা কিন্তু এই ম্যানচেস্টার সিটি টিমটাকে তো দাঁড় করিয়ে গেছে। আপাতত ম্যানচেস্টার সিটির টিম কিন্তু খুব দুর্বল, মাঝমাঠ অত্যন্ত দুর্বল। দেখা যাক কি হয়। আর ম্যানচেস্টার সিটি আরেকজন প্লেয়ারের দিকে ঝাঁপাচ্ছে, কারণ তারা স্যাভিনোকে উইঙ্গার বিক্রি করে দিয়েছে হটস্পারে। তো উইঙ্গার হিসেবে তারা নিতে চাইছে পালমেইরাস, ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলে ব্রাজিলিয়ান প্লেয়ার অ্যালানেসকে নেওয়ার কথা চলছে, যদিও তার রিলিজ ক্লজ অ্যারাউন্ড 80 মিলিয়ন ইউরো, কিন্তু আশা করছি তাকে অনেক কম দামে পেয়ে যাবে। অ্যালেনের সাথে পালমেইরাস ক্লাবের সাথেও কথাবার্তা অনেক এগিয়ে গেছে। তো এই ডিলটা ফাইনালাইজ হয়তো হয়ে যেতে পারে। মোটামুটি ম্যানচেস্টার সিটির এই আপাতত নিউজ, আর কোনো লিঙ্ক সিটির নেই। এইবার আসি ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে আরেকজন মিডফিল্ডার সাইন করেছে, যেটা হলো কার্লোস বালেবা।
ঘোষণা এখনো আসেনি, কিন্তু কথাবার্তা একদম ফাইনাল স্টেজে আছে। তোমাদের জানিয়ে রাখি, আজকে বা কালকেই হয়তো ঘোষণা হয়ে যাবে। কালকে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ আছে, সেই জন্য হয়তো ম্যাচের পর ঘোষণাটা করা হবে। তার আগে একটা যতই হোক কোনো প্লেয়ার আসছে বা যাচ্ছে, এগুলো ম্যাচের জাস্ট আগে ঘোষণা করতে চায় না টিমের ব্যালেন্সের গন্ডগোলের জন্য। সেই হিসেবে কার্লোস বালেবা হয়তো আজ বা কালকে ঘোষণা হয়ে যেতে পারে। বর্ন ব্রাইটন থেকে কার্লোস বালেবাকে ম্যানচেস্টার ইউনাইটেড সাইন করেছে অ্যারাউন্ড 65 to 70 মিলিয়ন পাউন্ডে। তো দেখা যাক তার পারফরমেন্স কেমন। ইয়ং প্লেয়ার, 21-22 বছর বয়স। আগের সিজন একদমই ভালো খেলেনি বালেবা, কিন্তু তার আগের সিজনটা খুব ভালো খেলেছিল। আগের সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড নিতে চেয়েছিল, কিন্তু 100-র ওপর দাম ছিল, 100 মিলিয়ন পাউন্ডের ওপর দাম ছিল বলে নিতে পারেনি। এবারে কম দামে পাচ্ছে, নিয়েও নিচ্ছে। কিন্তু লাস্ট সিজন কিন্তু ম্যানচেস্টার ব্রাইটনের হয়ে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, সব ম্যাচে সুযোগও পায়নি। তাই ম্যানচেস্টার ইউনাইটেডের এটা একটা রিস্কি সাইনিং। ক্যাসেমিরো চলে গেছে, সেই হিসাবে এই অ্যান্ড্রে স্যান্টোস, টিয়েলমেন্স বা কার্লোস বালেবা কতটা তার অভাব পূরণ করতে পারবে জানা নেই। এবারে চ্যাম্পিয়ন্স লিগেরও খেলা আছে। অভিজ্ঞ মিডফিল্ডার হিসেবে একমাত্র কিন্তু টিয়েলমেন্সই থাকছে। তো আমরা দেখবো ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা, দেখা যাক কি হয়। তবে আরেকটা সাইনিং কিন্তু ইউনাইটেড করবে, যেটা হচ্ছে লেফট ব্যাক। তারা হন্যে হয়ে মার্কেটে কিন্তু লেফট ব্যাক খুঁজছে। তো কার্লোস বালেবার পর কিন্তু আরেকটা সাইন হতে পারে, যেটা হচ্ছে লেফট ব্যাক, এবং হবে। সমস্ত ট্রান্সফার যে মার্কেটের নিউজ রিপোর্টাররা আছে তারা রিপোর্ট করছে একজন লেফট ব্যাক ইউনাইটেডে আসবে। তো ইউনাইটেড সাপোর্টাররা হতাশ হও না, একটা লেফট ব্যাক কিন্তু আসছে। এইবার চলে যায় লিভারপুল। লিভারপুলের ট্রান্সফার উইন্ডো এবারে খুবই হতাশাজনক। কোডি গাকপোকে স্পার্স চাইছে, কিন্তু তারা এখনো বিক্রি করছে না। কোডি গাকপোর পারফরমেন্সে এমন কিছু আহামরিও ছিল না লাস্ট 2-3টে সিজন। সেই হিসেবে দেখা যাক কি হয়। কিন্তু তারা তাদের যে ট্রান্সফার টার্গেট বারকোলাকে কিন্তু তারা পাচ্ছে না, দাম যথেষ্ট বেশি। ওই জন্যে তারা সালার রিপ্লেসমেন্ট হিসাবে আরেকজনকে বিড করেছে, যেটা হচ্ছে ব্রাইটনের কোনো একটা উইঙ্গার। আমি নামটা ভুলে যাচ্ছি, যাই হোক। ব্রাইটনের একজন উইঙ্গারের জন্য তারা বিড করেছিল। নিতে বা এই ধরনের কিছু না নাম, নিতে সম্ভবত, যাই হোক। অ্যারাউন্ড 50 মিলিয়ন ইউরো তারা বিড করেছিল, কিন্তু ব্রাইটন বিড রিজেক্ট করে দিয়েছে। দেখা যাক কতদূর এগোতে পারে। কিন্তু লিভারপুলের একজন উইঙ্গার, একটা মিডফিল্ডার, একটা ডিফেন্ডার, তিনটে জায়গাতেই তাদের প্লেয়ার দরকার। বিশেষ করে সালার রিপ্লেসমেন্ট একজন রাইট উইংয়ে দরকার ভাই, যাকে হোক তো দরকার। লিভারপুলে দেখবো আমরা এই উইকে কেমন খেলে, কিন্তু প্রাক মরশুমের ম্যাচগুলোতেও কিন্তু লিভারপুলের পারফরমেন্স যথেষ্ট হতাশাজনক। লিভারপুল ট্রান্সফার মার্কেটও সেভাবে অ্যাক্টিভ না। দেখা যাক কি হয়, আমরা অবশ্যই নজর রাখবো। কুনাটের রিপ্লেসমেন্টও এখনো সেইভাবে আসেনি ডিফেন্সে। এইবার আসি চেলসিতে। চেলসির আমার মনে হয় না আর কাউকে তারা সাইন করবে। তাদের ট্রান্সফার মার্কেট মোটামুটি কমপ্লিট। একমাত্র যদি এনজো ফার্নান্ডেস চলে যায়, সেক্ষেত্রে নতুন কোনো মিডফিল্ডার তারা সাইন করতে পারে। চেলসি থেকে আমরা এবার শুধু দেখবো আউটগোয়িং, কারণ চেলসির অবশ্যই একটা এনলার্জ স্কোয়াড রয়েছে, অনেক বেশি প্লেয়ার রয়েছে। তাই জন্য একের পর এক চলে যাচ্ছে। আমি যেটা বললাম, নিকোলাস জ্যাকসন এই সপ্তাহতেই হয় অ্যাস্টন ভিলা নয় অ্যাটলেটিকো মাদ্রিদ, যে কোনো এক জায়গায় চলে যাবে। ডিফেন্ডার বেনোইট বাডিয়াসিল চলে গেছে নাপোলিতে। অ্যাক্সেল ডিসাসি আরেকজন ফ্রেঞ্চ ডিফেন্ডার, সে চলে যাচ্ছে ক্রিস্টাল প্যালেসে। আজকে ঘোষণা হয়ে গেছে লোনে যাচ্ছে, কিছু অ্যারাউন্ড 4 to 5 মিলিয়ন লোন ফি চেলসি পাবে। অ্যাক্সেল ডিসাসি খেলতে দেখা যাবে ক্রিস্টাল প্যালেসে। আর আউটগোয়িং পেড্রো নেটোর সাথে যেমন কথা চলছে, ম্যানচেস্টার সিটি লিঙ্কড আছে, এখনো সেরকম অফিসিয়াল কনফার্মেশন হয়নি। সৌদি প্রো লিগের সাথেও লিঙ্কড আছে। মিখাইলো মুদ্রিচ আরেকজন প্লেয়ার উইঙ্গার। মিখাইলো মুদ্রিচের জন্য লিডস ইউনাইটেড বিড করেছে লোন বিড। লোন এখনো চেলসি কনফার্ম করেনি, কিন্তু মিখাইলো মুদ্রিচকে লোনে তার মানে লিডস ইউনাইটেডে যেতে পারে। আর এক স্ট্রাইকার চেলসির লিয়াম ডেলাপ, আগের সিজন একদম ফ্লপ গেছে। লিয়াম ডেলাপের জন্য কিন্তু মারামারি লেগে গেছে। চেলসি চাইছে পার্মানেন্টলি বিক্রি করতে অ্যারাউন্ড 50 মিলিয়ন ইউরো। একজন ফ্লপ স্ট্রাইকার, তার জন্য 50। হ্যাঁ, ম্যানচেস্টার সিটি যদি স্যাভিনোকে 85-তে বিক্রি করতে পারে, ডিলাপের জন্য চেলসি 50 চাইতেই পারে। তবে ক্লাবগুলো অ্যারাউন্ড চাইছে 35 বা 40-তে ডিল ফাইনাল করতে। চেলসি তাকে আগের সিজনে কিনেছিল অ্যারাউন্ড 30 to 30 মিলিয়ন পাউন্ডে। সেই হিসেবে যদি তারা 35-40ও বিক্রি করতে পারে, তাদের লস কিছু হচ্ছে না। তার জন্য বিড করছে কারা? লিডস ইউনাইটেড, নটিংহাম ফরেস্ট আর এভারটন। এই তিনটে ক্লাবই ঝুঁকে আছে লিয়াম ডেলাপের দিকে। আসলে মার্কেটে সেরকম ভালো স্ট্রাইকার অ্যাভেলেবেল নেই।
যেহেতু লিয়াম ডিলাপ একটা সিজন মানে আগের সিজনটা চেলসিতে খুব ভালো, চেলসি নয়, লিডস ইউনাইটেডে খুব ভালো খেলে, ইপসুইচে খুব ভালো খেলেছিল, সেই হিসাবে কিছু কিছু ক্লাব ভরসা রাখতে চাইছে। তো লিয়াম ডেলাপও আমার মতে এই সিজন চেলসিতে থাকছে না, কোনো না কোনো ক্লাবে চলে যাবে। তো এই মোটামুটি ট্রান্সফার আপডেট, আর নতুন কোনো খবর এই মুহূর্তে নেই। আমি কালকে আবার নতুন খবর নিয়ে অবশ্যই চলে আসছি। আর তোমরা টাইমলি খবর পেতে আমার এই চ্যানেল ফাইনাল ইলেভেনে একটা সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটাকে একটা লাইকও দিয়ে রাখো, যাতে আরও অনেকজন এই ভিডিওটা দেখতে পারে। বাংলায় আমি সমস্ত ট্রান্সফার নিউজ নিয়েই প্রথমে আসছি, তোমরা কোথাও এত ডিটেলে ট্রান্সফার নিউজ পাবে না। তাই খবরের আপডেট রেগুলার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সরি, লাস্ট 2-3 দিন আমি কোনো আপডেট নিয়ে আসতে পারিনি, শরীর খুব একটা ভালো ছিল না। কালকে আমি আবার আসছি নতুন খেলার খবর নিয়ে। ততক্ষণ শুনতে থাকো আর চ্যানেলটাকে একটা লাইক ও ফলো অবশ্যই করে দাও। থ্যাংক ইউ।